নমস্কার। আগামী ১লা আগস্ট পুতুল নাচের ইতিকথা চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে এই ছবির সম্পর্কে দু একটি কথা আমি বলবো। এই ছবি কিভাবে হয়ে উঠল সেই প্রসঙ্গে সামান্য কয়েকটি কথা। আসলে পুতুল নাচের ইতিকথা কৈশোর থেকেই মননে একটা অভিঘাত ফেলেছে। যখনই উপন্যাসটি পড়েছি তখন থেকেই ভেতরে ভেতরে শশী, কুসুম, যাদব পণ্ডিত, সেনদিদি, কুমুদ, মতি এই চরিত্রগুলো থেকে গেছে কোথাও ভেতরে। কিন্তু চলচ্চিত্রটি করব এই ভাবনাটি এসেছে অনেকটাই পরে, যখন অরুণ মুখোপাধ্যায় একটি মঞ্চায়ন করলেন এই উপন্যাসে। তখন থেকে একটা বলা যেতে পারে একটা তাগিদ অনুভব করলাম, চিত্রনাট্য লিখতে শুরু করলাম। কিন্তু ২০০৬ সালে নবরণ ভট্টাচার্যের উপন্যাস হারবার্ট থেকে যখন আমি চলচ্চিত্রটি বানালাম, তারপরেই পুতুল নাচের ইতিকথা করার আমার ইচ্ছে ছিল। চিত্রনাট্যটি তখন তৈরি হয়েছে, একজন প্রযোজক রাজি হলেন, কিন্তু আমি অনুমতি পেলাম না। তখন কপিরাইট, মানিক বন্দ্যোপাধ্যায় তখন কপিরাইটের মধ্যে রয়েছেন, ফলে হলো না। তারপর আবার বছর ৫ পরে, বছর ৬ পরে তখন আরও কতগুলো চলচ্চিত্র করে ফেলেছি। আবার একটা মনে হলো একবার চেষ্টা করি। তখন অনুমতি পেলাম কিন্তু প্রযোজক পেলাম না। তারপরে বারবারই ফিরে এসেছি ইচ্ছেটা, কিন্তু করে ওঠা হয়নি ছবি। তারপরে একদিন বলা যেতে পারে মাঝে মাঝে চিত্রনাট্যটি খুলে পড়ি। নানা রকম সামাজিক রাজনৈতিক বদলগুলো যখন ঘটে, বড় বড় বদলগুলো, তখন আবার চিত্রনাট্যটি একবার দেখি সেই নিরিখে যে আবার কিছু বদল ঘটানো যায় কিনা চিত্রনাট্যে। তো সেই বদলগুলো ঘটছিল অল্প অল্প করে চিত্রনাট্যে, কিন্তু ছবিটি কবে হবে জানা নেই। এমনকি এরকম হয়েছে যে আমি বেরিয়ে পড়েছি লোকেশন দেখতে, কোথায় সেই তালবন পাবো, কোথায় সেই পুকুর পাবো, কোথায় টিলা পাবো। এরকম নানা জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলেছি, রেখে দিয়েছি সঙ্গে। যদি কোনো দিন ছবি হয় তাহলে এই লোকেশনগুলো কাজে লাগবে। তাই এই প্রসেসটা, এই পদ্ধতিটা চলেছে অনেক দিন ধরে, চিত্রনাট্য নিয়ে কাজ করা এবং এই লোকেশন খোঁজা। মাঝে মাঝে অভিনেতা অভিনেত্রীও মাথার মধ্যে ঘুরছে। এই দীর্ঘ এতদিন ধরে এই ছবিটির সঙ্গে একটা যাপন চলেছে আমার, এই উপন্যাসটির সঙ্গে একটা যাপন, তার চিত্রনাট্যের সঙ্গে আমার যাপন। তার ফলে কি হয়েছে, হয়তো এই অপেক্ষার জন্যে শশীকে আমি অনেক কাছ থেকে দেখেছি, অন্যান্য চরিত্রদেরও আমি কাছ থেকে দেখেছি। তার সঙ্গে যেটা বলে যে ভেতরে ভেতরে এরা থেকেই গেছে কোথাও একটা, এবং এই দীর্ঘ এতদিন ধরে এই চরিত্রগুলোর সঙ্গে থাকা, তাদের একরকমভাবে চেনা, সেটা ঘটেছে। শশীর ক্ষেত্রে যার বারবারই আমার মনে হয়েছে যে একটি উপন্যাসের তো অনেকগুলো চরিত্র থাকে, অনেকগুলো অভিমুখ থাকে। যেমন শশীর গল্প একটা সময় কুমুদের গল্পে চলে যায় উপন্যাস, কিন্তু চলচ্চিত্র আবার অন্যরকম। একটি লেখা আমাকে খুবই নাড়িয়ে দিয়েছিল পুতুল নাচ সম্পর্কিত, শিবাজী বন্দ্যোপাধ্যায়ের লেখা ডিলেমা অফ এ ডক্টর। সেটা যদিও মূলত সেই লেখাটি যাদব পণ্ডিতের মৃত্যু সংক্রান্ত, কিন্তু লেখাটার মধ্যে উপন্যাসের একটা বড় নির্যাস পাওয়া যায়। শশী চরিত্রটি সম্পর্কে একটি গভীর, যাকে বলে একটা ব্যাখ্যা পাওয়া যায়, যেভাবে শিবাজী বন্দ্যোপাধ্যায় দেখেছেন। এছাড়া অনেক লেখাও পড়েছি। এবং যেটা ঘটেছিল যে পুতুল নাচ যখন প্রায় ঠিক হলো যে এবার ছবিটি হবে, তখন আবার একবার সমকালীন উপন্যাসগুলো সেগুলো
আবার খুলে দেখা, মূলত বিভূতিভূষণ এবং তারাশঙ্করের উপন্যাসগুলো, সেই সময় গ্রাম বাংলা। আমি ছবিটার সময়টা একটু পাল্টে দিয়েছি। আমি ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে স্থাপন করেছি সময়টাকে। মানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ইউরোপে যুদ্ধ চলছে এবং মন্বন্তর আসছে বাংলায়। মানে বলা যেতে পারে অশনি সংকেত যেখানে শুরু হচ্ছে, চলচ্চিত্র পুতুল নাচের কথা সেখানে শেষ হচ্ছে। এবং আমি এই যে সময়ের যে একটা বদল ঘটালাম, সেটার কারণই হচ্ছে যে পৃথিবীর নিরিখে এই গাউদিয়া গ্রাম, এই ছোট্ট গ্রাম, এই প্রত্যন্ত গ্রামকে একবার নতুন করে দেখা। ফলত লেন্সটা একটু বদলে গেল দেখার, কারণ ইউরোপে তখন যুদ্ধ চলছে এবং সেখানে শশীর এই গ্রামে আটকে পড়া এবং গ্রামের মানুষের সঙ্গে তার যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, যেখান থেকে কোনো একটা সত্যি একটা সদর্থক কথোপকথনে সে যেতে পারছে না কারোর সঙ্গেই, তার সম্পর্কের ক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে হোক। কিন্তু সে আটকে পড়ছে, সে কাজ করছে, কিন্তু সে যতই কাজ করছে সে ক্রমাগত কিন্তু একটা আত্মকথনের ঘেরাটোপে নিজেকে আটকে রাখছে, আটকে ফেলেছে বা আটকে পড়ছে। বা আমার মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে আমরা যারা চারপাশটা দেখছি, বর্তমানটার মধ্যে যাচ্ছি, যেটা একটা বেশ একটা ক্ষয়িষ্ণু একটা সময়, যুদ্ধ, দাঙ্গা, ধর্ম নিয়ে মাতামাতি, এইসবের মধ্যে যে আমরা যারা শশীর মতো মানুষ, যে আধুনিক মনন, যে শহর থেকে একটা আধুনিক মনন নিয়ে ফিরেছে, সে অনেক কিছু করতে চায়, অনেক কিছু বদল ঘটাতে চায়, কিন্তু ক্রমাগত সে বদলগুলো আর ঘটাতে পারছে না। সব কিছুর একটা নির্বাক সাক্ষী হয়ে থাকছে, বা যাকে বলে তার কার্যকারিতা নেই। হ্যাঁ, সে ডাক্তারি করছে, ফের একটা হাসপাতালও তৈরি করেছে সেখানে, কিন্তু তার যে মূল কাজ ছিল, যেটা বড় রকমের পরিবর্তন ঘটে, একটা সজীব যোগাযোগ তৈরি করা সমাজের সঙ্গে, সেখানে যাদব পণ্ডিতের মৃত্যু, সে নিজেও জানে যে মৃত্যুর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, এটা অন্য কিছু ঘটেছে। তা সত্ত্বেও সে কিছু করতে পারল না, মানুষের উন্মাদনার সামনে নীরব হয়ে গেল। এই নীরবতাই কিন্তু মনে হয় যে আধুনিক প্রগতিশীল মননশীল চিন্তাশীল মানুষের নীরবতা বা নিজের মধ্যে গুটিয়ে যাওয়াটাই একটা বড় বড় রোগ এই সময়ের। এবং শশী বোধহয় তার একটা বড় প্রতিফলন, শশীর মধ্যে দেখা যায় সে প্রতিফলন। ফলত আমার কাছে এই উপন্যাস আজকেও ভীষণভাবে সজীব এবং সমসাময়িক। আপনারা ছবিটা দেখলে হয়তো বুঝবেন আমি কি বলতে চাইছি, কোন সময়ের কথা, এবং সেই সময়ের সঙ্গে আজকের সময়ের যে একটা অনুরণন তৈরি হচ্ছে, একটা সংযোগ তৈরি হচ্ছে, একটা সেতু তৈরি হচ্ছে। 2021 নাগাদ সমীরণ দাস এবং ক্যালাইডোস্কোপ, তার প্রোডাকশন কোম্পানি, তারা উৎসাহ দেখালেন। তাই আমি আবার নতুন করে চিত্রনাট্য, নতুন উদ্যোগে লাগলাম এবং তখন ছবিটি তৈরি করা যাবে এরকম একটা মনে হলো। তা প্রায় বলা যেতে পারে 15-16 বছর ধরে অপেক্ষা করে এই ছবিটি হলো। তারপরে যখন ছবিটি 2022-এ শুটিং হলো, তার আগে অভিনেত্রী নির্বাচন, তাদের সঙ্গে কাজ, তাদের সঙ্গে আলোচনা, লুক টেস্ট এবং প্রযোজনাগত নানা রকমের যে পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, সেগুলো তো করেইছি। তারপরে সেই শুটিং আরম্ভ হলো। শুটিং করতে করতে মূলত শুটিং করা হয়েছে বীরভূম অঞ্চল ঘিরে, বীরভূমের নানা জায়গায়। সেই জায়গাগুলোই কিন্তু অনেক দিন ধরে আমি রেখেছিলাম এবং সেই জায়গাগুলোর খুব একটা চারিত্রিক পরিবর্তনও হয়নি। তারপরে
চলচ্চিত্রায়ন হয়ে যাবার পরে আমি ছবিটি সম্পাদনায় বসলাম। সম্পাদনা করতে বেশ অনেকটাই সময় লাগলো। বলে 2022 থেকে ছবিটা যখন শুটিং হয়ে গেছে, তারপরে এই এতদিন লাগলো ছবিটা শেষ পর্যন্ত মুক্তি পেতে, সেটাও প্রায় দীর্ঘ 3 বছর। তো ছবিটি সম্পাদনা হতে হতে আমরা একটা ওয়ার্ক ইন প্রগ্রেস ল্যাবে গেলাম এনএফডিসির উদ্যোগে। সেখানে ছবিটি কয়েকজনের সঙ্গে আলোচনা করা হলো, তারপর আবার কিছু পরিবর্তন হলো, মাঝখানে বেশ কিছুদিন আমি বিদেশ চলে গেলাম। এরকম করতে করতে দেরি হলো। তারপরে যেটা হলো, রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা আমন্ত্রণ পেলাম প্রতিযোগিতা বিভাগে। সেটা একটা বড় পাওয়া ছবিটার জন্যে, কারণ রটারডাম পৃথিবীর অন্যতম চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে একটি। তো সেখানে যখন মুক্তি পেল, যেটাকে আন্তর্জাতিক মুক্তি, সেখানে আমরা মানুষের প্রতিক্রিয়া এবং ভালো লাগা আমাদের খুব উদ্বুদ্ধ করেছে। তারপর আরেকটি বিদেশি শহরে বা আরেকটি দেশে, জার্মানিতে আমরা ছবিটি আবার প্রিমিয়ার করলাম এবং কলকাতা মুক্তির জন্য অপেক্ষা করছিলাম কবে একটা দিন পাবো। শেষ পর্যন্ত দিন পাওয়া গেল অগাস্ট মাসে, এবং এই মুক্তির অনুষঙ্গে নানা রকম প্রচার আরম্ভ হয়েছে। তা আগামী 1 আগস্ট আমাদের দেশের মানুষের কাছে, বাঙালির কাছে, বাংলা ভাষাভাষীদের কাছে এই উপন্যাসের চলচ্চিত্র রূপ প্রকাশিত হবে। কিন্তু আপনারা জানেনই যে উপন্যাস থেকে যখন এটা অন্য মাধ্যমে যায়, যেমন সে নাটকই হোক বা চলচ্চিত্রই হোক, যেমন আমার নিজের করা নাট্যরূপ, নাট্যবিন্যাস দেবেশ রায়ের তিস্তাপাড়ের বৃত্তান্ত, তেমনি নবারুণ ভট্টাচার্যের হারবার্ট, তেমনি আরও অনেকগুলো উপন্যাস গল্প থেকে আমি কাজ করেছি। আশাপূর্ণা দেবীর গল্প থেকে কাজ করেছি। আমার এর আগের ছবি নজরবন্দ, কিন্তু সেটি মুক্তি পায়নি। তা যখন এই রূপান্তর ঘটে তখন অনেকগুলো পরিবর্তন ঘটাতেই হয়, কারণ উপন্যাসের জগৎ আর চলচ্চিত্রের জগৎ আলাদা, দুরকমভাবে দেখতে হয়। ফলে যখন এটাকে আমি চলচ্চিত্রের ভাষায় আনছি তখন অনেক কিছু বদল ঘটাতে হয়েছে। যে কোনো চিত্র পরিচালক সেই বদল ঘটান যখন কোনো উপন্যাস বা গল্প থেকে তিনি চলচ্চিত্র তৈরি করেন। তা পুতুল নাচের ক্ষেত্রেও ঘটেছে, কিন্তু যেহেতু পুতুল নাচ একটি অত্যন্ত প্রিয় উপন্যাস বাঙালির কাছে, বহু পঠিত উপন্যাস, সেহেতু হয়তো অনেকে দেখবেন যে পরিবর্তনগুলো, বুঝতে পারবেন পরিবর্তনগুলো কোথায় ঘটানো হয়েছে চলচ্চিত্রের প্রয়োজনে। তা আশা করি আপনারা সঙ্গে থাকবেন, ছবিটি দেখবেন হলে গিয়ে। আগামী 1 আগস্ট মুক্তি পাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পুতুল নাচের ইতিকথা। নমস্কার। কাজ আর দায়িত্ব ছিল জীবনে, সে তো আর এড়ানো চলে না। ধরে নেব সেটাই ছিল ভবিতব্যে। আর তাছাড়া আমি তো আজীবন ডাক্তারি করার জন্য এই গ্রামে পড়ে থাকবো না, কলকাতায় গিয়ে প্র্যাকটিস করবো। টপার বিলের যাবো। দ্য রয়্যাল কলেজ। নদীর মতো নিজের খুশিতে করা পথে কি মানুষের জীবনের স্রোত বইতে পারে? মানুষের হাতে কাটা খালে তার গতি, এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে, মাধ্যাকর্ষণের মতো যা চিরন্তন। রিমেম্বার দি কত ফাঁকা আপনার চোখে এখনো কাজলের দাগ। সংসারে তো যদি চলে না ছোট বাবু। এই অন্ধকার পাড়াগায় আমি আটকে পড়েছি। জীবনে সার্থকতা চাইলে নির্মম হতে হয়।
তোমার মধ্যে শয়তান বাস করে। লাল টকটকে করে ধাতানুলো ফাইলে রাখলেও আস্তে আস্তে একদিন ঠান্ডা হয়ে যায়। কুসুম, কুসুম, কুসুম দাঁড়াও, কুসুম। সংকীর্ণ জীবন, মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন, এই সব কিছু নিয়েই জীবন।